ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মালিক শ্রমিকদের। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক ভোগান্তি যাত্রীদের। ডাকসু নির্বাচন ঘিরে 10 দফা ইশতেহার ঘোষণা ছাত্র দলের। 4 দিন পর ভোট, প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। পিআর সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা প্রশাসকদের কাছে জামায়াতের স্মারকলিপি পেশ, সরকারকে সংবেদনশীল হবার আহ্বান। দেশে প্রথমবারের মতো চলছে টাইফয়েডের টিকাদান। মাসব্যাপী কর্মসূচিতে এ টিকার আওতায় আসবে প্রায় 5 কোটি শিশু। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আর মাত্র 4 দিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। শেষ সময় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশাবাদী প্রার্থীরা। এদিকে দুপুরে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। 10 দফা ইশতেহারে একাডেমিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি খাবারের মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের অস্থায়ী কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সে বিষয়ে প্রচারণা কেমন জমে উঠল সেটি জানবো। আমাদের সহকর্মী মীর কাদির যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি। মীর, প্রচারণা কেমন দেখছেন জানাবেন আমাদের। রাকসু, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। মাত্র 4 দিন পরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে ঘিরে কিন্তু প্রার্থীরা বেশ এখনো সরব রয়েছেন, তারা প্রচারণা চালাচ্ছেন। আজ কিন্তু ছাত্রদল তারা কিন্তু নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে। তারা সেখানে একাডেমিক বিষয়ের সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন, খাবার সমস্যা, এগুলো তারা গুরুত্ব দিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দ্রুত গতির যে ইন্টারনেট, সেটির জন্য তারা স্টারলিংক আনার কথা তারা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আজকে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেক্ষেত্রে তারা 12 থেকে 15 ঘন্টার মধ্যে তারা কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন। এছাড়া বেশ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 2000 পুলিশ কিন্তু এই মোতায়েন থাকবে বলে তিনি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা প্রচারণা করছেন। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো। আপনি তো একজন নারী প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন, কেমন চলছে প্রচারণা? আসলে আমি শুধু নারী প্রার্থী না, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু আমাদের প্রত্যেক ভোটারের দোরগোড়ায় যেতে হচ্ছে। যেখানেই ভোটার আমরা কিন্তু ছুটে যাচ্ছি ভোটারদের কাছে। তো আমার কিন্তু সবাই কিন্তু খুব ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারা আসলে নারী নেতৃত্ব যেমন গ্রহণ করছে, এর পাশাপাশি তারা কিন্তু আমার কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি তাদের কণ্ঠস্বরে কাজ করবো। তাই কিন্তু তারা আমাকে সাদরে গ্রহণ করছে বা তাদের মতামত জানাচ্ছে। আর তারা আসলে উচ্ছ্বাস উদ্দীপনাভাবে আমাদের রাষ্ট্র যে আমি সেটাও কিন্তু উপভোগ করছে। ভোটারদের কাছে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি শেষ মুহূর্তে এসেও। শুনছিলেন একজন প্রার্থী বলছিল যে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটাররা তাদেরকে বেশ সাড়া দিচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সে তার একটু হয়তোবা বেশি প্রার্থী বেশি ভোটারদের কাছে যাওয়া লাগছে বলে তিনি বেশি পরিশ্রম হচ্ছে বলে তিনি বলছেন আর কি। তো নির্বাচনের আর মাত্র যে কিছুদিন বাকি আছে, তো এই কয়েকদিন হয়তোবা প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা জোর প্রচারণা চালাচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রচারণা এই ছিল সর্বশেষ তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। মীর কাদির, ধন্যবাদ আপনাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। সকালে ঝালকাঠিতে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বক্তারা সরকারকে সংবেদনশীল হবার আহ্বান জানান। নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে কয়েকশো নেতাকর্মী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা, যা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন। এছাড়া পঞ্চগড়, মেহেরপুর, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি পেশ করে নেতাকর্মীরা। নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরির কারখানায় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন 7 শ্রমিক। সকালে সদর উপজেলার 5দোনা এলাকার কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়ে থাকে। সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে 7 শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 2 জনের শরীরের 60 ভাগ এবং 1 জনের 50 ভাগ দগ্ধ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী এবং গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াত শিবিরের 105 জন আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বেলা 12:30টায় রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1 এর বিচারক জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন। এই মামলায় দেলোয়ার হোসেন সাইদি সহ জামায়াত শিবিরের মোট 114 জন আসামি ছিলেন। এর মধ্যে 9 আসামি মারা যাওয়ায় 105 জনের বিচার কাজ হয়। মামলার আসামিপক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। রাজনৈতিক কারণে প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছিল। 2010 সালের 8 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে শিবিরের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর ফারুকের মরদেহ শাহ মখদুম হলের পেছনের ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। শ্রেণীকক্ষ, আবাসন অবকাঠামো সহ নানা অপূর্ণতা নিয়ে 17 বছর পূর্ণ করল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে চলমান সংকট সমাধান করে বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি শিক্ষার্থীদের। আর থমকে থাকা উন্নয়নকে ত্বরান্বিত করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের গতানুগতিক আশ্বাস প্রশাসনের। উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 2008 সালের 12 অক্টোবর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার কেক কাটা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী ছিল নানা আনুষ্ঠানিকতা। তবে এসবই নেই উৎসবের আমেজ। গেল 6 বছর ধরে একাধিক ভবন নির্মাণের কাজ থেমে থাকলেও তেমন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের এমন অভিযোগে শিক্ষকরা বলছেন, সব প্রতিকূলতা পেরিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে নিজস্ব অবস্থান গড়ে তুলতে সমন্বিত আন্তরিকতায় এগিয়ে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটি। এই 17 বছরে এই বিশ্ববিদ্যালয়ে শুধু আমরা আশ্বাস পাই, তার বাস্তবায়ন দেখি না। নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে হল নাই, হল শুধুমাত্র একটা। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, তখন এই বিশ্ববিদ্যালয়ে 1 টাকাও বরাদ্দ হয় নাই উন্নয়নের জন্য। এ অবস্থায় সব সংকট উতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ভিত্তিক উচ্চশিক্ষার কেন্দ্রে রূপান্তরে নানা পরিকল্পনা তুলে ধরেন বর্তমান উপাচার্য। একাডেমিক যে মাস্টার প্ল্যান সেটা কাজ হয়ে গেছে, এখন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যান চলছে। আগামী 1-2 মাসের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, তারপর ডিপিপি জমা দিলে আমাদের একনেকে উঠবে। একনেকে উঠলে আমরা আশা করছি এই বছরের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন হবে। এই আয়োজনে যোগ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। জানান, শহীদ আবু সৈদকে সম্মান জানাতে সংকটের অতীত মুছে সম্ভাবনার দুয়ার খোলা এখন সময়ের দাবি। এটা আমাদের সকলকে আবারও অনুপ্রাণিত করবে। স্ব জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটা করতে আমরা সচেষ্ট হব। 75 একর আয়তনে গড়ে ওঠা বেরোবি আধার কাটিয়ে উচ্চশিক্ষার আলো ছড়াবে আন্তর্জাতিক অঙ্গনে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন প্রত্যাশা সবার। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে চট্টগ্রাম মহানগরীর জেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে মিছিল সহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের হাতে স্মারকলিপি তুলে দেন জামায়াতের নেতারা। স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেরণা ও জনমনের প্রত্যাশা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানায় তারা। এদিকে পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জামায়াত। দুপুরে জেলা শহরের শাপলা চত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। লুকানো নয়, স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে এনসিপি বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বলেন, একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন।
সাংবাদিক, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে এই লক্ষ্য অর্জন সম্ভব। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে জানিয়ে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি একদিনের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ইন্টারনেট বন্ধ করার পক্ষে না কমিশন, একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে তারা চেষ্টা করে যাচ্ছেন। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন, তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। চট্টগ্রাম মহানগরীর 18 নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। তিনি বলেন, বিএনপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা নিশ্চিত করবে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন 18 নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাকসু নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মুজিব, চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিক, সেটাও একটু জানাবেন। আর গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করার কথা ছিল প্রশাসনের, সেটির কি অবস্থা? দীর্ঘ 36 বছর পর যেহেতু চাকসু নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে আমেজ রয়েছে, সেই আমেজ আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি। পাশাপাশি এই নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন গণমাধ্যমের সাথে কথা বলছে। এবং এখানে তারা যেটি বলতে চাচ্ছে বা বলছে, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আগামী 15 অক্টোবর, সেই নির্বাচনের দিনের কার্যক্রম, পাশাপাশি কয়টি কক্ষে ভোট হবে, কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সেই বিষয়গুলো তুলে ধরছে। তো প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য এখানে উপস্থিত আছেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে সেদিন 5টি কক্ষে, 5টি ভবনে এবং মোরাদাগে 5টি কেন্দ্রে প্রায় 60টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে এবং প্রায় একটি কক্ষে 600 থেকে 700 জন ভোটার ভোট দিতে পারবে। এর বাইরে আইন শৃঙ্খলার কথা যদি বলি, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেদিন বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে সেটি ছাড়াও বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা ছাড়াও বিপুল পরিমাণ পুলিশ এবং বিজিবির সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে আজ এবং আগামীকাল যেহেতু নির্বাচনের প্রচারণার যে বিধিনিষেধ বা নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হবে এবং আগামীকাল রাত থেকেই মূলত তাদের যে কঠোরতা, ট্রাফিক ব্যবস্থাপনা সেটি শুরু হবে। এবং সব মিলিয়ে যে নির্বাচনের দিন 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। নির্বাচনের যে ভোট কক্ষ, সেই ভোট কক্ষে 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 5টি কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এর বাইরে 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রের বাইরে যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীরা শহর এবং বিভিন্ন আশেপাশের কটেজগুলোতে তারা সেখানে থাকেন, সেখান থেকে যারা কেন্দ্রে আসার জন্য যে ট্রাফিক ব্যবস্থাপনা, বহিরাগতদের দমন করা, বিশ্ববিদ্যালয়ে যে অনুমোদিত কার্ড এবং প্রার্থীরা ছাড়া অন্য কেউ বহিরাগত যাতে প্রবেশ করতে না পারে, সেই নির্দেশনাগুলো আসলে কি হবে, কিভাবে তারা দায়িত্ব পালন করবেন, সেই বিষয়গুলো আসলে দেওয়া হচ্ছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে প্রায় যেহেতু 700 থেকে 800 জন একটি কেন্দ্রে ভোট দিতে পারবে, সেটি আসলে কিভাবে ব্যবস্থাপনা করবে সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট আসলে রূপরেখা এখান থেকে দেওয়া হচ্ছে। এর বাইরে প্রায় 900 জনের যেহেতু প্রার্থী রয়েছে এবং তাদের ছবি সহ ব্যালট পেপার ইতিমধ্যে ছাপা হয়েছে এবং সব মিলে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা চাকসু নির্বাচনের যে কমিশনারের যে প্রস্তুতি, সেটি নিয়ে তারা কথা বলছেন। তারা এবং যেটি নিশ্চিত করবার চেষ্টা করছেন যে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচনের যে অভিজ্ঞতা, সেখানে তাদের সাথে কথা বলে তারা একটি অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত ব্যাপারগুলো কাজ করবার দরকার সেটি তারা আসলে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছেন প্রার্থী এবং ভোটারদের। তো সব মিলে এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশনাররা গণমাধ্যমের সাথে মত বিনিময় করছেন তার সবশেষ খবর। বুঝি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো অর্ধশত দোকানপাট ও স্থাপন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অন্তত 50টি দোকানপাট ও স্থাপন উচ্ছেদ করা হয়। এর আগে দুপুর 2টার মধ্যে মালিকদের
স্ব স্থাপনা সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো স্থাপনা প্রশাসনের নির্দেশনা মোতাবেক উচ্ছেদ করা হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সুগন্ধা পয়েন্ট সৈকত এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্য মোতায়েন করা হয়। চট্টগ্রামে যমুনা টিভির স্টাফ রিপোর্টার জোবায়েত ইবনে শাহাদাতকে থানায় আটক করে মারধর করা হয়েছে। সকালে খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম তাকে মারধর করে বেশ কিছুক্ষণ থানায় আটকে রাখে। পরে অন্যান্য সাংবাদিকরা সেখানে গেলে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে কর্মরত সাংবাদিকরা খুলশী থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উপকমিশনার আমিরুল ইসলামের অপসারণ দাবি করেন। এর আগে গত 5 অক্টোবর জঙ্গল সলিমপুর এলাকায় এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও পারভেজ রহমানকে পিটিয়ে আহত করে দুষ্কৃতিকারীরা। সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী 1,34,240 জনকে টাইফয়েডের টিকাদানের আওতায় রাখা হয়েছে। এদিকে সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে বক্তারা বলেন, টাইফয়েডের মৃত্যু ঝুঁকি হ্রাসে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের টাইফয়েড মৃত্যুর হার কমে আসবে। ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই অনুষ্ঠান সাক্ষাৎ হয় এবং প্রাতরাশ বৈঠক হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে জার্মানির সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। কোনো আসামি গ্রেফতার হলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুমের মামলায় অভিযুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে থাকার প্রতিক্রিয়ায় এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অভিযুক্তদের বিষয়ে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো তথ্য জানে না রাষ্ট্রপক্ষ। তবে সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলায় প্রথম দিনের মতো আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে ভিন্নমত রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2 মামলায় 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল, যাদের মাঝে রয়েছে কর্মরত 14 সেনা কর্মকর্তা। তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সেই ধারাবাহিকতায় শনিবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। এদিকে রোববার শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় আইনি যুক্তিতর্ক শুরু হয়। তবে বিষয় ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের প্রসঙ্গ। আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। একজন আসামিকে গ্রেফতার করা হলে যেখানেই গ্রেফতার করা হোক, তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। গণমাধ্যমের সূত্র ধরে জানলেও সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। বলেন, রেজিস্ট্রার অফিস থেকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে অবহিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনজীবীরা জানান, গত 6 অক্টোবর আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনের বিবেচনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শপথে বহাল থাকার সুযোগ নেই। 22 অক্টোবর গ্রেফতারি পরোয়ানাভুক্ত 30 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে আদালতের পক্ষ থেকে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। চলে লাঠিচার্জ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় দাবি না মানা হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রবিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা এসে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি সার্বজনীন বদলি ব্যবস্থা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে তারা। দুপুর 1:40 দিকে পুলিশ শিক্ষকদের শহীদ মিনারে চলে যাওয়ার কথা বললে তারা অবস্থান কর্মসূচির স্থান না ছাড়ায় তাদের উপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করা হয়। দাবি না মানা হলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ লাগাতার কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সরকার তার শিক্ষকদেরকে এইভাবে ট্রিট করতেছে, তাহলে বুঝেন আমাদের অবস্থাটা কোথায়। আমাদের যেহেতু রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই, আমাদেরকে মেরে ফেলুক। পুলিশ বলছে জনদুর্ভোগ কমাতে প্রেস ক্লাবের সামনের প্রধান সড়ক ছেড়ে দেওয়ার কথা বললে তারা তা না শোনায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝে করা লাগছে, কখনো ভয় দেখে করা লাগছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স, ওরা সব চলে গেছে। এ সময় কয়েকজন শিক্ষককে আটকের কথা স্বীকার করে তিনি বলেন তারা জাতির বিবেক, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। পরে প্রেস ক্লাব ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে বৈষম্য সহ নানা অনিয়মের অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন স্বেচ্ছাসেবক, কর্মচারী এবং কর্মকর্তারা। অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্থাটির যোগ্য এবং অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে আওয়ামীপন্থী লোকজনকে পুনর্বাসনের। তার বিরুদ্ধে আছে হেনস্থাকারীকে স্বপদে পুনর্বহাল করে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও। এমন প্রতিবাদ একজন চেয়ারম্যানকে সরিয়ে দিতে দাবি আদায় অনর কর্মচারীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে অবস্থান নেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজুল ইসলামের বিরুদ্ধে তোলেন বিস্তর অনিয়মের অভিযোগ। বিশ্বভাবে প্রমাণিত যে হচ্ছে সে বদলি বাণিজ্য করছে। অভ্যুত্থানপন্থী যারা ছিল, জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা ছিল, তাদেরকে বিভিন্ন কলা কৌশলে সে হচ্ছে এখান থেকে বের করে দিয়েছে। চেয়ারম্যান আজিজ সে এতটা দুর্নীতিবাদ। তাদের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্থাটির যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে বিতর্কিত লোকজনকে পুনর্বাসনের। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে প্রতিকার নয়, পেয়েছেন হুমকি। এখানে যারা বিভিন্ন ধরনের কর্মকর্তা আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের সবাইকে বিভিন্ন হুমকি ধামকি, এই হেডকোয়ার্টারে যারা ছিল জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের বিএনপি পন্থী, তাদের সবাইকে মাইনাস করে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এসব জায়গায় পাঠিয়ে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি, রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে তাদের সরাতে বহিরাগতদের ব্যবহার করছেন চেয়ারম্যান। আমাদের বিরুদ্ধে উনি হচ্ছে একদম হুমকি দিচ্ছে, বাইরে থেকে লোক নিয়ে আসছে, এগুলা আমরা হাতে নাতে তাদেরকে ধরছি। শুধু অনিয়মই নয়, নারী হেনস্থাকারী কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের অভিযোগ আছে আজিজুল ইসলামের বিরুদ্ধে। ডিএডি মঈনুদ্দিন মঈন আমাকে বিভিন্নভাবে সেক্সুয়ালি এবং হচ্ছে কর্মক্ষেত্রে যে বৈষম্য সেটার শিকার হয়েছে তার দ্বারা। তার কিছু সাঙ্গপাঙ্গ লোকজন আছে, তারা সবসময় আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমার চাকরি কিভাবে থাকে, আমি কিভাবে হেড করে থাকি, তারা সেটা দেখে নিক। আমি চেয়ারম্যান স্যারকে যে বলেছি, চেয়ারম্যান স্যার বলছে আপনার চাইতে অনেক গুরুত্বপূর্ণ ঝামেলা এখানে হচ্ছে, আপনার ঝামেলা এখন দেখার সময় নেই। বিচার চাইতে গেলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ আরেক পরিচালক শাহানাজ জাফরের হুমকি পান তিনি। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন শাহানা। বিষয়টি নিয়ে চেয়ারম্যান আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 51, নওগাঁ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে নওগাঁ 6, সেটি হচ্ছে আত্রাই এবং রানীনগর উপজেলা। ঠিক এই মুহূর্তে আমরা আছি আত্রাইয়ের উপজেলার সভাপতি বিএনপির তিনি রেজাউল ইসলাম রেজু ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা শুনছিলাম যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, দারুণ একটা স্লোগান আপনারা দিয়েছেন। তো আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তারুণ্যকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই দায়িত্বটা পালন করছেন আপনারা। তো প্রত্যন্ত অঞ্চলে আপনারা কিভাবে কাজ করছেন তারুণ্যের ভোট আপনাদের পক্ষে যাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। তারুণ্যের যে ভোট, প্রথম ভোট আমরা
যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং তারুণ্যের প্রথম ভোটটা আমরা আমাদের পক্ষে নেওয়ার জন্য এমনি আমাদের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফা দিয়েছেন, সেটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমরা মানুষকে বলছি, বুঝাচ্ছি, এবং এই 31 দফার ভেতরেই আমাদের তারুণ্যের আগামী দিনের কি আমরা করতে পারবো বা কি করতে চাই সব 31 দফার ভেতরেই আছে। আর তাছাড়া তারুণ্যের যারা আজকে ভোটার হয়েছেন অথবা আজ থেকে 15 বছর আগেও যারা ভোটার হয়েছেন, তারা দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারেনি। সে কারণে আমাদের প্রথম এবং লক্ষ্যই হচ্ছে তারুণ্যের ভোট। তারা একটা উৎসব মুখর পরিবেশে আগামী যাতে ভোট দিতে পারে, সেই নির্বাচনে উৎসব মুখর নির্বাচনে ভোট দিতে পারলে আমাদের বিশ্বাস এই আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে, এবং বিএনপি একটা বিশাল দল, এইখানে তাকে এবং তার বিশাল কর্মী বাহিনী এবং বিশাল ভোট ব্যাংক সবকিছু আপনারা জানেন। সে কারণে আমরা আগামী দিনে এই যুবকদের সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। সেই যাত্রায় নির্বাচনে আর মাত্র 4 মাস বাকি। ইতিমধ্যে জামায়াত যে 6টি আসন নওগাঁতে ইতিমধ্যে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন, সেই তুলনায় আপনাদের এখনো চূড়ান্ত হয়নি। তো আপনারা কবে নাগাদ চূড়ান্ত মনোনয়ন পাবেন সেরকম আশা করছেন, যদিও আপনাদের মধ্যে অনেক প্রতিযোগী নির্বাচনের প্রত্যাশা করছেন? দেখুন, বিএনপি একটা বিশাল দল, এইখানে প্রত্যেকটি আসনে একের অধিক প্রার্থী, যোগ্য প্রার্থী আছেন। সেইখানে যাচাই বাছাই করে এবং প্রার্থী দিতে একটু বিলম্ব হয়তো হচ্ছে, তবে যাকেই দিক, যেভাবেই দিক, এবং ধানের শীষের যে প্রার্থী তার পক্ষে আমরা কাজ করব এবং আছি। জামাত দেখেন অতীত পরিসংখ্যানে আমি তা কাউকে ছোট করব না, জামাত দিতেই পারে, তাদের লিমিটেড লোক এবং সেইখানে তারা প্রার্থী থ্রো করেছে, আগেই হইতেই পারে, এবং পরিসংখ্যানে আমরা কাউকে ছোট করছি না। তবে পরিসংখ্যানই বলে দেয় যে যারা আগে প্রার্থী দিয়েছে এবং ভোট যুদ্ধে নেমেছে তারা পিছিয়ে পড়ে। আমি জানতে চাই যে আমরা দেখেছি যে আত্রায় যে 6টি আসনে আওয়ামী লীগ এবং বিএনপি সমানে তারা আসন পেয়েছে, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সেই ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী বা চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বী আপনারা কাদেরকে মনে করছেন আপনারা? না, বিগত দিনে বিএনপির কোনো প্রতিযোগিতা আওয়ামী লীগ ছিল না। এই পরিসংখ্যান বোধহয় আপনাদের কাছে ভুল, কারণ যখন বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেইখানে আপনারা দেখবেন যে কখনো 2টা আর কখনো নওগাঁর সব কয়টি সিট, এবং এখানে আওয়ামী লীগ থাকলেও 6টা সিট বিএনপি, না থাকলেও 6টা সিট বিএনপি। আমরা কাউকে আমাদের মহাসচিব তো ব্যাখ্যা দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ব্যাখ্যা দিয়েছেন, কে নির্বাচনে থাকছে না থাকছে সেটা বড় কথা না, আমরা কি করব সেটা হচ্ছে বড় কথা। আমরা অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে নওগাঁ 6 আসনের যে সম্ভাব্য যে প্রার্থী, উনি ওনার পরিকল্পনা তুলে ধরেছেন এবং তারা আগামী দিনে নির্বাচনের সময় কিভাবে কাজ করবে সেটা তারা বলছেন। তো আমরা এই আত্রাই এবং রানীনগর উপজেলার যে 6 আসন সেটিতে কাজ করছি। আমরা সন্ধ্যে 7টায় আবারও বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। টাইফয়েড জ্বরের প্রকোপ বাড়ছে বাংলাদেশে। 2021 সালে ওষুধ প্রতিরোধী এই রোগে আক্রান্ত হন 4,78,000 মানুষ। মৃত্যু হয় 8,000 মানুষের, এদের মধ্যে 68% ছিল শিশু। এই পরিস্থিতিতে শিশুদেরকে টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বরিশালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। টাইফয়েড থেকে বাঁচতে এই টিকা নেবার আহ্বান জানান তিনি। অভিভাবকরা যারা আছেন তারা নিজেরা ভুক্তভোগী হয়েছে টাইফয়েডে, যেন পরবর্তী প্রজন্ম এই রোগ থেকে চিরতরে আমরা মুক্তি পাই।
আজকের এই মহতী অনুষ্ঠানে এটাই কামনা করে শেষ করছি। অভিভাবকদের টিকাভীতি দূর করতে নিজের মেয়েকে প্রথম টিকা দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাফিয়া ইসলাম। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার। মহানগরীতে 1,72,370 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তা সফল করতে চালানো হয়েছে বিভিন্ন কার্যক্রম। এছাড়া পটুয়াখালী, ঠাকুরগাঁও, মাগুরা, গাইবান্ধা, গোপালগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, সাতক্ষীরা, হবিগঞ্জ, নড়াইল, নাটোর সহ সারা দেশে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিশুর জন্ম সনদ নেই বা জন্ম নিবন্ধন হয়নি তাদের জন্য টিকার নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানানো হয়। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। আর্থ্রাইটিস বা বাত রোগ দেশে বাড়ছে এর প্রকোপ। আন্তর্জাতিক গবেষণা বলছে দেশে আনুমানিক 7,75,000 জন বাতে আক্রান্ত। দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় চিকিৎসকের স্বল্পতা রয়েছে, ফলে অনেকে শিকার হচ্ছেন অপচিকিৎসার। এমন অবস্থায় সারা দেশে পালিত হচ্ছে আর্থ্রাইটিস দিবস। এক বা একাধিক অস্থি সন্ধিতে তীব্র ব্যথাই বাত নামে পরিচিত। অনেক সময় ফুলে যেতে পারে, পানিও জমতে পারে প্রদাহের স্থানে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ রোগে ঝুঁকি বাড়ে। চিকিৎসকরা জানান 45 থেকে 60 বছর বয়সী যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। তবে বাংলাদেশি তরুণরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। বাত বা আর্থ্রাইটিস নিয়ে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য কোনো প্রতিবেদন নেই। তবে জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে প্রায় 8 লাখ মানুষ বাতে ভুগছেন। চিকিৎসকরা জানান প্রায় 300 ধরনের বাতরোগ রয়েছে। বাতের মধ্যে বেশি প্রকোপের রোগগুলো হল অস্ট্রিও আর্থ্রাইটিস, অস্টিপোরোসিস বা হাড় ক্ষয় রোগ, কোমর ব্যথা বাত বা স্পন্ডাইনো আর্থ্রাইটিস ও লুপুস। এছাড়া সেপটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসেও ভুগছেন দেশের অনেক মানুষ। এই রোগের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যবয়সী মানে চাইল্ড বিয়ারিং এজের মহিলাদের বেশি হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বা স্পন্ডোলার্থ্রাইটিস এগুলো আসলে মানে যে কোনো বয়সে হতে পারে। তবে রিলেটিভলি স্পন্ডোলার্থ্রাইটিস এটা এক ধরনের বাতরোগ, এটা সত্তর ইয়াং এজে হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা বেশি বয়সে হতে পারে, আবার ইয়াং এজেও হতে পারে। নিউরোপ্লাস্টিসিটি এবং পিএনএফ এক্সারসাইজের মাধ্যমে তার চারপাশে যে কতগুলো অ্যালাইভ নার্ভ থাকে, নার্ভ সেল থাকে, এই সেলগুলো অ্যাক্টিভ হয় এবং এই সেলগুলোই তার যে সেলগুলো মারা গেছে, যে সেলগুলো নষ্ট হয়েছে, ওই সেলের যে অ্যাক্টিভিটি ছিল সেটা তারা রিগেইন করে। বাতের রোগের চিকিৎসা শুরু করতে দেরি হলে পঙ্গু হয়ে যাওয়ার শঙ্কা থাকে। এজন্য চিকিৎসকের অপ্রতুলতাও অন্যতম কারণ। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে হাত বাঁকা করে হাঁটে, পা বাঁকা হয়ে যায় অথবা কুজু হয়ে হাঁটে। চিকিৎসা না করার কারণে জয়েন্টগুলো বাঁকা হয়ে গেছে, এখন আর এগুলো চিবে না। যখন কোন একটা জয়েন্ট ডিফর্মিটি ডেভেলপ করে যায় তখন তাকে বুঝতে হবে যে এটা আসলে পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে গেছে, এটা আর ঠিক হবে না। এই জন্য রিউমাটোলজি চিকিৎসক বাংলাদেশের টোটাল আমরা যদি হিসাব করি 100 জনের মতো হবে। তো ধরেন হলো 17-18 কোটি লোকের যদি আপনি 100 জন চিকিৎসক দিয়ে চিকিৎসা করতে যান, সেটা তো অপ্রতুল হবেই। তবে বাতরোগ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।